আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা ভ্যারিয়েবলের যে বেসিক কনসেপ্টটা সেটা একটু হলো ধারণা করতে পারছি, ঠিক আছে। এখন আমরা পড়ছি গিয়ে যে আমরা পড়বো হচ্ছে এক্সপ্রেশন, যেটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। আর এটার তুমি যদি বাংলা করো, এটার বাংলা পরিভাষাটা হচ্ছে রাশি, ঠিক আছে। আর এটার আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে কি যে প্রকাশ, এক্সপ্রেস করা, মনের বা প্রকাশ করা। এরকম কিছু জিনিস হয়তো কথা শুনতে পারো তুমি, যে এক্সপ্রেস করতেছি, আমি আমার মনে ব্যথাটা এক্সপ্রেস করতেছি, ঠিক আছে, আনন্দটা এক্সপ্রেস করতেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এক্সপ্রেশন করার আগে ভাই তোমাকে ভেরিয়েবল মানে চলকের যে ভূমিকাটা, এই ভূমিকাটা একটা বলতে চাই, চলকের ভূমিকা নিয়ে দুই একটা কথা বলতে চাই, ঠিক আছে। আমরা যদি একটু দেখি, আমরা যদি আগের এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি, ঠিক আছে। আমাদের আগের এক্সাম্পলটা কি ছিল, যে এক্স প্লাস 10, সেটা হচ্ছে তোমার মোট টাকাটা প্রকাশ করতেছে, যেখানে এটা হচ্ছে কি যে তোমার দাদু দিচ্ছিল আর এটা হচ্ছে কি তোমার আঙ্কেল দিচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, আঙ্কেলটা সবসময় 10 টাকা দেয়, দাদু বিভিন্ন সময় বিভিন্ন টাকা দেয়, ঠিক আছে। এখানে এক্সটা হচ্ছে একটা চলক, কারণ চলকটা হচ্ছে পরিবর্তনশীল, ঠিক আছে। আচ্ছা, দাদু কখন কত টাকা দেয় শিওর নাই, মাঝে মাঝে এক এক দিন এক এক রকম টাকা দেয়। এখন আমরা চলকের কয়েকটা ভূমিকা আছে দেখি। সেটা হচ্ছে কি যে প্রথমত হচ্ছে কি যে চলকটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে এটা একটা কন্টেইনার, মানে এটা একটা জার, খালি বাক্সা চিন্তা করতে পারো, যেটা একটা খালি বাক্স। এটার ভ্যালু কত হবে আমি জানি না। যদি দাদু 10 টাকা দেয় তাহলে 10 টাকাই খালি বক্সে ঢুকবে, যদি 20 টাকা দেয় তাহলে 20 টাকাই খালি বক্সে ঢুকবে। মানে একটা কন্টেইনার হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে, যেটা খালি, এটার ভিতরে একটা ভ্যালু এসে ইনপুট হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবা। আর দ্বিতীয় আরেকটা কথা মাথায় রাখবা, এই রাশিটা অজানা, এটা আমি জানি না এখন এই এক্স এর ভ্যালু কত হবে আমি জানি না। 10 দিলে 10 হবে, 20 দিলে 20 হবে, 30 দিলে 30 হবে, 40 দিলে 40 হবে, ঠিক আছে। তৃতীয়ত পরিবর্তনশীল, এটা একটা পরিবর্তনশীল, ঠিক আছে, এটা নির্দিষ্ট না। এই যে আঙ্কেলের টাকাটা কিন্তু নির্দিষ্ট ছিল, এটা কিন্তু নির্দিষ্ট না, এটা মাথায় রাখবা। ফোর্থ হচ্ছে কি যে চলকের মাধ্যমে আমরা হচ্ছে খেয়াল করো যে তোমার যে মোট টাকাটা, তোমার মোট টাকাটা কিন্তু একটা প্রকাশ করে ফেলছি, তাই না, একটা জেনারেলাইজ ফর্মুলা করে ফেলছি তোমার মোট টাকার জন্য, যে তোমার মোট টাকা হচ্ছে এক্স প্লাস 10, একটা জেনারেলাইজ ফর্মুলা করে ফেলছি, যে এখন দাদু যত দিবে তত এখানে বসাই দিব, আমি আমার মোট টাকাটা পেয়ে যাবো, একটা জেনারেলাইজ ফর্মুলা নিয়ে আসছি। তো চলকের মাধ্যমে আমরা কোনো কিছুকে জেনারেলাইজ করে ফেলি, সাধারণীকরণ করে ফেলি, ঠিক আছে। এইটা মাথায় রাখবা, ঠিক আছে, এই চারটা জিনিস মাথায় রাখবা। মানে তাহলে কি কি সেটা হচ্ছে, এটা একটা প্লেস হোল্ডার বা কন্টেনার বা একটা খালি বাক্সা বা জার, অজানা রাশি এবং হচ্ছে পরিবর্তনশীল, আমরা হচ্ছে চলকের মাধ্যমে আমরা জেনারেলাইজ করে ফেলছি কোনো একটা সম্পর্ক, কোনো একটা প্রকাশকে, ঠিক আছে। এখন আমরা আমাদের এক্সপ্রেশনে আসতে পারি, ঠিক আছে। তো আমাদের এক্সপ্রেশনে, আচ্ছা, এক্সপ্রেশনের বাংলা পরিভাষাটা হচ্ছে রাশি বলা হয় গণিতের ভাষায়, আমাদের গণিত বই, বাট এটার বাংলা অর্থটা হচ্ছে প্রকাশ করা, কোনো কিছু প্রকাশ করা। তো সিমিলারলি খেয়াল করো, একটু আগে আমরা তোমার যে মোট টাকাটা আছে না, মোট টাকাটাকে এক্স প্লাস 10 দিয়ে প্রকাশ করছিলাম না, তুমি বলো প্রকাশ করছিলাম না, তোমার মোট টাকাটা আমরা এক্স প্লাস 10 দিয়ে প্রকাশ করছিলাম না। এই প্রকাশ করাটা, এটাই হচ্ছে একটা রাশি, যেটা প্রকাশ করছি এটা হচ্ছে একটা রাশি, এটা একটা রাশি। কি বলছি বুঝছি, তাহলে কি বলছি বুঝছি, তাহলে এখন আমরা রাশির একটা সংজ্ঞা কি দিতে পারি, সেটা হচ্ছে বলতে পারি যে, আচ্ছা খেয়াল করো তো, এই রাশিটাতে কি কি আছে, একটা চলক আছে, একটা সংখ্যা আছে, একটা গাণিতিক চিহ্ন আছে, মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এরকম একটা চিহ্ন আছে। তাহলে আমি বলতে পারি যে রাশির সংজ্ঞাটা এরকম হতে পারে যে গাণিতিক চলক, বলতে পারো যে চলক সংখ্যা, ঠিক আছে, চলক সংখ্যা, এরপর হচ্ছে গাণিতিক চিহ্ন, এই তিনটি জিনিসের সমন্বয়ে গঠিত কোনো একটা বাক্য বলতে পারো, এমনটা যে এটা একটা বাক্যের মতন, যেটা একটা কিছু প্রকাশ করতেছে। এই ক্ষেত্রে কি প্রকাশ করতেছিল, সেটা হচ্ছে তোমার মোট টাকাটা প্রকাশ করতেছিল। তো এটাই হচ্ছে রাশি। তাহলে রাশিতে কি কি থাকতে পারে, একটা চলক থাকতে, একটা না কয়েকটা চলকও থাকতে পারে, চলক থাকে, সংখ্যা থাকে এবং গাণিতিক চিহ্ন থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকতে পারে, ঠিক আছে। তো তাহলে চলকের রাশির সংখ্যাটা পাওয়া গেছে, তাই না, যে চলক সংখ্যা গাণিতিক চিহ্ন মিলিয়ে একটা বাক্য, যেটা কোনো কিছু একটা প্রকাশ করতেছে, এই ক্ষেত্রে আমাদের মোট টাকাটা প্রকাশ করতেছে, ঠিক আছে। আশা করি বুঝে গেছে। এখন আমরা যদি এরকম আরেকটা রাশি লিখতে চাই, লেটস সে এক্স প্লাস 2, এটা একটা রাশি হতে পারে, লিখতে পারি যে 2x প্লাস 10, এটা একটা রাশি, হ্যাঁ। আবার লিখতে পারি যে লেটস সে তুমি লিখতে পারো যে দুই চলকের একটা রাশি লিখতেছি, x প্লাস ওয়াই প্লাস 10, এটা হতে পারে, হ্যাঁ। হতে পারে যে ধরো আঙ্কেল তোমাকে সবসময় 10 টাকা দেয়, দাদু পরিবর্তনশীল টাকা দেয়, আবার আফুও পরিবর্তনশীল টাকা দেয়, মানে আফুও টাকাটা মাঝে মাঝে, তো তোমার মোট টাকাটাকে এভাবে প্রকাশ করতে পারি না, এটা কি, এটা একটা প্রকাশ, এটা একটা কি, এটা একটা রাশি, ঠিক আছে। এরকম অনেক রকম রাশি হতে পারে, ঠিক আছে। যেমন কি হতে পারে যে x প্লাস 3y প্লাস 50, এটা একটা রাশি হতে পারে। এখন তোমাকে ভাই একটা কথা বলতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে যে
এখানে খেয়াল করো এই যে প্রকাশটা, ফর এক্সাম্পল এটার কথা চিন্তা করো, এখানে বাইরে তো তুমি একটা প্রকাশ দেখতে পাচ্ছ, একটা রাশি দেখতে পারছো বা একটা এক্সপ্রেশন দেখতে পারছো। এই এক্সপ্রেশনের ছলকগুলো কি ইন্ডিকেট করতেছে তুমি সেটা জানো। এই ক্ষেত্রে এই এক্সাম্পলটার ক্ষেত্রে যে এক্সটা তোমার দাদুর টাকা প্রকাশ করতেছে, ওয়াইটা হচ্ছে তোমার আফুর টাকা প্রকাশ করতেছে। কিন্তু এখন আমরা গণিতে অনেক এক্সপ্রেশন নিয়ে কাজ করব, অনেক এক্সপ্রেশন নিয়ে একটু পড়াশোনা করব, অনেক অনেক এক্সপ্রেশন দেখব। তো এমন হবে যে তোমাকে একটা এক্সপ্রেশন বলে দেওয়া থাকবে কোনো একটা প্রশ্নে, ফর এক্সাম্পল তোমাকে একটা প্রশ্নে এই এক্সপ্রেশনটা বলা আছে বা ঠিক আছে দেয়া আছে, তো তুমি দেখবা যে ওই এক্সপ্রেশনের ছলকগুলা কি মিন করতেছে, কি মানে বুঝাচ্ছে সেটা তুমি জানো না বা তোমাকে সেটা বলে দেয়া নাই মোস্ট অফ দ্য কেসেস আর কি, মানে বেশিরভাগ ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে বলে দেয়া থাকতে পারে। কি বুঝছি মানে তোমাকে ভাই বলতে চাচ্ছি যে এইটা তুমি মাথায় রাখো এখন থেকে, যে তুমি একটা এক্সপ্রেশন নিয়ে কাজ করবা কিন্তু ওই এক্সপ্রেশনের ছলকগুলা কি বুঝাচ্ছে সেটা তুমি জানো না, সেটা তোমাকে বলে দেওয়া থাকবে না মোস্ট অফ দ্য কেসেস। ঠিক আছে, তুমি জানো না সেটা কি বুঝাচ্ছে, বাট তোমাকে সেটা নিয়ে কাজ করতে হবে। কি কাজ করবা সেটা একটু পরে জানবা আর কি, ঠিক আছে, এখন লাগবে না। বাট এটা মাথায় রাখো যে তুমি এখন থেকে অনেক এক্সপ্রেশন নিয়ে কাজ করবা কিন্তু সেই এক্সপ্রেশন গুলা কি মিন করতেছে, বা তুমি জানো যে একটা কিছু প্রকাশ করতেছে কিন্তু কি প্রকাশ করতেছে, ওই ছলকগুলা কি মিন করতেছে সেটা তুমি জানো না। এটা এখন থেকে মাথায় একটু ভালো করে সেট করে ফেলো। ভাই তোমাকে আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যে এক্সপ্রেশন কিরকম হতে পারে। একটা এক্সপ্রেশন এরকম হতে পারে যে 3x - 5y + 10, এটা কি প্রকাশ করতেছে আমি জানি না, বাট এটা একটা এক্সপ্রেশন, কারণ এখানে চলক আছে, সংখ্যা আছে, যোগ বিয়োগ আছে, এটা একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এটা মাথায় রাখো। আরেকটা হতে পারে যে y² - x⁴, এটা একটা এক্সপ্রেশন। ভয় পাইও না এই যে উপরে স্কয়ার দেখে, ঠিক আছে, টু দি 4 দেখে ভয় পাই না। তুমি যদি আমাদের সূচকের ভিডিওটা দেখো আশা করি একটু হলো ধারণা করতে পারবা যে 4 মানে কি, x⁴ মানে x 4 বার গুণ করা আছে। হ্যাঁ, x চলকের সাথে গুণ অবস্থায় থাকতে পারে, এক্সপ্রেশনে থাকতে পারে, ভয় পাইও না। ঠিক আছে, আরেকটা এক্সপ্রেশন হতে পারে এরকম যে x² - 4x + 4, হতে পারে এরকম। ঠিক আছে, তুমি নিজে চিন্তা করো যে এটা কি প্রকাশ করতে পারে, কোন একটা কিছু যদি সম্পর্ক করতে পারো না, তুমি নিজে চিন্তা করো। ঠিক আছে, এটা তুমি নিজে চিন্তা করো, বা এটা তোমার উপর ছেড়ে দিচ্ছি। বাট এটা একটা কিছু প্রকাশ করতেছে, কি প্রকাশ করতেছে আমি জানি না, এটা নিয়ে আমাকে কাজ করতে হবে গণিতে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এক্সপ্রেশন কি তাহলে সেটার একটা বেসিক সংজ্ঞা পাওয়া গেছে। একটা এক্সপ্রেশন হতে পারে এরকম যে 10x / x + 4, এটা একটা এক্সপ্রেশন হতে পারে, এটা x, ঠিক আছে, এটা x, এটা 4, এটা মাথায় রাখতে পারবা। ঠিক আছে, এটা একটা এক্সপ্রেশন, এটা কিন্তু কারণ এখানে সংখ্যা আছে, চিহ্ন আছে, যোগ বিয়োগ আছে, এটা একটা এক্সপ্রেশন। আর একটা এক্সপ্রেশন যদি তোমাকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এরকম হতে পারে যে xy - y + 8, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা রাশি। এটা বাংলাটা ইউজ করলে বেটার হয়, রাশি, এটা একটা রাশি। ঠিক আছে, রাশির সংখ্যা কি সেটাও জানা যাবে। সেটা হচ্ছে কি সংখ্যা, চলক, গাণিতিক চিহ্ন মিলিয়ে একটা তৈরি বাক্য বা একটা প্রকাশ, এটা হচ্ছে যেটা কোনো কি একটা কিছু প্রকাশ করতেছে। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমি গণিতে দেখবো যে আমি কি প্রকাশ করতে জানি না, বাট সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। এক্সপ্রেশনের বেসিক আইডিয়াটা তাহলে পাওয়া গেছে। এখন তোমাকে আরেকটা জিনিস বলতে চাই, 3 + 2 এটা একটা প্রকাশ, এটা একটা রাশি, তবে এখানে চলক নাই, এখানে শুধু সংখ্যা আছে আর হচ্ছে গাণিতিক চিহ্ন আছে। তো এগুলাকে, যেগুলোতে চলক থাকে না সেগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন। অ্যারিথমেটিক এক্সপ্রেশন, ঠিক আছে। আর যখন চলক চলে আসবে 3x + 2, এটা হচ্ছে কি তোমার একটা হবে যে এটাকে বলা হচ্ছে অ্যালজেব্রিক, মানে এখানে চলক চলে আসছে যে এই জন্য এটাকে বলে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ঠিক আছে, তো এই দুইটা জিনিস তুমি মাথায় রাখবে, যেখানে শুধু সংখ্যা থাকবে আর যোগ বিয়োগ থাকবে সেটাকে অ্যারিথমেটিক এক্সপ্রেশন বলে, আর গাণিতিক বলতে পারো। আর অ্যালজেব্রিক এক্সপ্রেশন হচ্ছে তাই বীজগাণিতীয় এক্সপ্রেশন, যখন ছলকটা চলে আসবে তখন বীজগাণিতিক এক্সপ্রেশন হয়ে যায়। এই দুটো জিনিস তুমি আপাতত মাথায় রাখতে পারো। ঠিক আছে, আশা করি বুঝে গেছো, অত কঠিন লাগে না। তো এখন ভাই তোমাকে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি। লেটস সে তুমি একটা এক্সপ্রেশন নিয়ে চিন্তা করো, লেটস সে একটা এক্সপ্রেশন সেটা হচ্ছে x + y + লেটস সে 5, ঠিক আছে, এই এক্সপ্রেশনটা। এখন এই এক্সপ্রেশনের এক্সটা কি চলক, ওয়াইটা চলক, তার মানে কি এক্স এবং ওয়াই এর বিভিন্ন রকমের মান বসতে পারে, তাই না? তো এখন তোমাকে যদি কখনো বলা হয় যে x+ ও এই এক্সপ্রেশনের মান নির্ণয় করো, ঠিক আছে, মান নির্ণয় করো যখন x = 2, y = 3, তার মানে কি, তার মানে তোমাকে বলে দিচ্ছে ছলকগুলোর মান কত কত, x = 2, y = 3, তুমি x এর জায়গায় 2 বসাবা, y এর জায়গায় 3 বসাবা, আর 5 তো 5 এর, তার মানে এটার মানটা কত হবে, 2 + 3 5, 5 + 5 = 10। কি বুঝছি? কোথাও যদি তোমাকে বলা হতো যে x = 3, y = 100, তখন তুমি এই যে এই এক্সপ্রেশনের মান বাইরে করতে বলছো, তখন হচ্ছে এগুলোর জন্য তখন কি করবা, x এর জায়গায় x কত দিয়েছে 3, y কত দিয়েছে 100, আর +5 তো +5 থেকে যাবে 103, 105, 103 আর 5 যোগ করলে 108 হবে আলটিমেটলি, এটা হচ্ছে আনসারটা। তাহলে এক্সপ্রেশনের মান নির্ণয় করা কি সেটা আশা করি বুঝছি। আমরা যদি আরেকটা দুইটা এক্সাম্পল দেখি, লেটস সে x² - 2x + 5, এটার মান নির্ণয় করতে বলছে যখন x = 2,
এটার মান নির্ণয় করতে বলছো যখন x ইকুয়ালস টু 2, ঠিক আছে? তো 2 এর স্কয়ার মাইনাস 2 ইনটু 2 প্লাস 5। আচ্ছা, এখানে x আর এই যে এই গুণ চিহ্নটা ইউজ করলে x আর এটার ভিতরে কনফিউশন পড়ে যাবে বিদায় আমরা হচ্ছে এই যে পয়েন্ট চিহ্নটা বা কিছু না দিয়ে এটাকে গুণ মানে গুণ বুঝায়, ঠিক আছে? এখানে গুণ চিহ্নটা ইউজ করা হচ্ছে না, 2 আর x কিন্তু গুণাকার আছে, কিন্তু গুণ চিহ্নটা ইউজ করা হচ্ছে না কারণ এখানে গুণ চিহ্ন ইউজ করতে গেলে x টা হচ্ছে কনফিউজড হয়ে যাবে, x বোঝাচ্ছি না এই গুণ বোঝাচ্ছি, এই জন্য আমরা কিছু দিই না বা একটা পয়েন্ট ইউজ করি, এটা দিয়ে আমরা গুণ বুঝাই, এটা আশা করি জানো, ঠিক আছে? তো 2 স্কয়ার মানে 2 ইনটু 2, তাই না? মাইনাস 2 ইনটু 2 প্লাস 5। তো 2 টু 4 মাইনাস 2 টু 4 প্লাস 5, আলটিমেট আনসার 4 4 0 মাস থেকে যাবে। তার মানে এই এক্সপ্রেশনের মানটা হচ্ছে 5 যখন x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 3 হলো অন্য একটা মান আসতো, সেটা তুমি চেক করো, ঠিক আছে? তাহলে এক্সপ্রেশনের মান নির্ণয় করো কিভাবে সেটা তো জানি আমরা, বুঝছি, ঠিক আছে? যখন আমাদেরকে মানটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা আর এখানে এগুলো ছক, এগুলোর মান যে কোনো কিছু বসতে পারে, এখানে আমাদের এই ক্ষেত্রে বলে দেওয়া আছে কত হতে পারে, কত হবে, ঠিক আছে? সেজন্য আমরা বসায় মানটা বাইর করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে ভাই আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তাই তুমি একটা জিনিস চিন্তা করো, হচ্ছে একটা এক্সপ্রেশনের মান চিন্তা করো, সেটা হচ্ছে 100 মাইনাস এক্স। এখন এই এক্স টা তো ছলক, তাই না? তো এই ছলকের মান তো বিভিন্ন কিছু বসাতে পারো, তাই না? তুমি যদি আমরা পজিটিভ একটা সংখ্যা বসাচ্ছি চিন্তা করি, লেটস সে মানে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে ধনাত্মক সংখ্যাগুলো 1 2 3 4 এগুলো বসাচ্ছি, তুমি খেয়াল করবা যে এই এক্স এর মান তুমি ধরো 1 বসাও, এক্স এর মানে 1 বসালে এই পুরো এক্সপ্রেশনটার মান আসবে হচ্ছে 100 মাইনাস 1, অর্থাৎ কত আসবে? 9 আসবে। x ইকুয়ালস টু 2 বসাও 98 আসবে, x ইকুয়ালস টু 3 বসাও 97 আসতেছে। খেয়াল করতেছো যে x এর মান যত বাড়তেছে আমার এই যে পুরো এক্সপ্রেশনটার মান তত কমতেছে, 5 বসালে দেখবে 95 আসতেছে, ছিল না 199 ছিল 98 97 95, যত x এর মান বাড়াচ্ছি, x এর মান বাড়তে যদি আমি এক সময় 100 করে ফেলি তাহলে পুরো এক্সপ্রেশনটার মান চলে আসবে 0, কারণ 100 মাইনাস 100 0 হয়ে যাবে। কি বুঝছি? এখন যদি আমি x এর মানটা যদি আরো বাড়াই, 101 করে ফেলি, তখন কিন্তু খেয়াল করতেছো যে 100 মাইনাস 101 কি বুঝছি? মানে আমার কাছে আছে 100 টাকা, কে আমার থেকে 101 টাকা পায়, তাহলে আমার কাছে উল্টো আরে মাইনাস 100 টাকা তো নিয়ে যাবে, আরো 1 টাকা ঋণ থেকে যাবে আমার কাছে, মানে -1 টাকা চলে আসবে, মানে পুরো এক্সপ্রেশনটার ভ্যালুটা মাইনাসে চলে আসবে। কি বুঝছি? তো এক্সপ্রেশনের এরকম মানগুলো একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, খেয়াল করো এই এক্সপ্রেশনের মানটা তুমি যদি ধনাত্মক সংখ্যা বসাও তখন সর্বোচ্চ মান হবে 100, যদি তুমি x এর ভ্যালু 0 বসাও তখন হচ্ছে কত পাবে? 100 মাইনাস 0 100 পাবা। কি বলছি? মানে তোমাকে যেটা এই এক্সাম্পলটা যে জন্য ভাই দেখাইছিল, হচ্ছে তুমি এভাবে চিন্তা করতে পারো যে x টা যেহেতু চলক, x এর বিভিন্ন মান বসাতে পারো, x এর বিভিন্ন মানের জন্য তোমার এই যে পুরো আলটিমেট এক্সপ্রেশন বা রাশিটার মান বিভিন্ন রকম আসতে পারে, এটা তোমাকে ভাই বলতে চাচ্ছিলাম এই উদাহরণটার মাধ্যমে। তুমি আরেকটা এক্সপ্রেশন যদি চিন্তা করো যে 10 ডিভাইড বাই x প্লাস 5, x এর মান তুমি যত বড় বসাবা এই ভ্যালুটা তত কম বসবে। খেয়াল করো x এর মান তুমি যদি 10 বাই x এর মান 1 বসে তাহলে এটার মান হচ্ছে 10ই থেকে যাবে, তাই না? তখন আলটিমেট ভ্যালুটা হচ্ছে 15 হবে। কিন্তু যখন 2 বসাই দিবা তখন হচ্ছে 10 ডিভাইড বাই 2 5 হয়ে যাবে, তখন 5 প্লাস 5 10 হয়ে যাবে, 15 থেকে 10 হয়ে গেছে। মানে x এর মান যত বাড়াবা পুরো ভ্যালুটার পুরো এক্সপ্রেশনটার মান আরো কমবে, আস্তে আস্তে কমে যাবে x এর মান যত বড় বসাবা। কি বুঝছি? তো এটাই বলতে চাচ্ছিলাম ভাইয়া। হ্যাঁ, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম তুমি x যেহেতু ছলক যেহেতু পরিবর্তনশীল, ওই ছলকগুলোর মানের উপর নির্ভর করে যে আমার পুরো রাশিটার মান কি হবে সেটা বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে? তুমি নিজে যেগুলো আরেকটা এক্সপ্লোর করবা, ঠিক আছে? এখন তোমাকে ভাই আরেকটা এক্সাম্পল দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে এক্সপ্রেশনের কিভাবে মান বের করতে হয়, ঠিক আছে? এখন হচ্ছে কি যে তোমাকে ভাই দেখাতে চাচ্ছি যে একটা এক্সপ্রেশন কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে? দেখি আমরা একটা এক্সাম্পল দেখি। তোমাকে বলা হলো একটা কোয়েশ্চেন দিল এবং সেটা থেকে তোমাকে এক্সপ্রেশন বাইরে করতে বলতেছে যে আয়াত একজন ব্যক্তির নাম, বলছে যে বাজার থেকে 2টা কলম কিনলো, 2 সংখ্যক মানে 2টা কলম কিনলো যার প্রতিটির দাম 20 টাকা, এবং 3টা খাতা কিনলো যার প্রতিটির দাম 30 টাকা। আচ্ছা, এবং সে 50 টাকার নাস্তা করলো। আচ্ছা, এবং বাড়িতে আসার সময় একজনকে 100 টাকা দিয়ে সাহায্য করলো। আচ্ছা, ভালো কাজ করছে। তার মোট টাকাকে রাশির মাধ্যমে প্রকাশ করে। এখন খেয়াল করো তার মোট টাকাকে রাশির মাধ্যমে প্রকাশ কিভাবে করবো? সে বাজার থেকে 2টা কলম কিনছে যার প্রতিটির দাম 20 টাকা, মানে 2টা কলম কিনছে, তার একটার দাম 20 টাকা হলো, 2টার দাম কত হবে? 40 টাকা হবে। 2 ইন্টু 20 টাকা, এটা হচ্ছে তার কি গেল? এটা হচ্ছে তার কলম গেল। খাতা কিনছে না, খাতা কিনছে 3টা 30 টাকা করে, তাহলে খাতা একটা দাম 30 টাকা হলে 3টার দাম 3 ইন্টু 30 হবে, তাই না? এটা আশা করি বুঝছি। এটা হচ্ছে আরেকটা জিনিস। আচ্ছা, খাতার খরচটা, এরপরে 50 টাকা সে নিজে নাস্তা করলো। আচ্ছা, ঠিক আছে, 50 টাকা নাস্তা করলো, আর করছে কি 100 টাকা একজনকে সাহায্য করছে। আচ্ছা, 100 টাকা সাহায্য করছে। এখন বলছে কি তার মোট টাকাকে, মোট মানে কি মোট কত টাকা খরচ করছে না, তাকে রাশির মাধ্যমে প্রকাশ করে কি করবো? আমি সবগুলো যোগ করে দিব, হয়ে গেছে আমার। এটা হচ্ছে কি তার মোট টাকার রাশিটা, এটাই না? তার মোট টাকা আমি প্রকাশ করে ফেলছি না। এখন তুমি এগুলো ক্যালকুলেট করে মোট টাকাটা বাইর করে ফেলতে পারো যে 2 ইন্টু 20 40 হবে,
40 প্লাস 90 হবে প্লাস 50 প্লাস 100 হবে, তাই না? 140 100 এই যে 90 এই 50 40 90 90 180 180 প্লাস 100 280 টাকা মোট খরচ করছে। এখন আমি তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে কি যে যদি যদি আমাদেরকে এখানে দুইটা কতটা সংখ্যক খাতা কিনছে, কতটা সংখ্যক কলম এবং খাতা কিনছে সেটা বলে দেয়া না থাকতো, রেদার আমাদেরকে বলে দিল সে কতটা কিনছে আমি জানি না, সেটা হচ্ছে যে চলক দিয়ে দেয়, লেটস সে x সংখ্যক কলম কিনছে এবং হচ্ছে y সংখ্যক খাতা কিনছে, y সংখ্যক, মানে কি সে খাতা কিনছে কতটুকু জানি না, কলম কিনছে কতটা সেটাও জানি, তবে প্রতিটার দাম 20 টাকা, প্রতিটার দাম 30 টাকা, এটা জানি আমি। এটা কিভাবে প্রকাশ করবো দেখো, এটাও সিমিলার। আগে একটা খাতার দাম কত 20 টাকা, আগে দুইটা কিনছে বিধায় 2 দিয়ে গুণ করছে, এখন এক্সটা কিনছে আমি জানি না কত দিত, এক্সটা কিলো এক্স এর মান যতই হোক এক্স দিয়ে গুণ করে দিব, যে বুঝে নয় একটা খাতার দাম 20 টাকা, এক্স সংখ্যক খাতার দাম কত x × 20, এক্স এর মান 10 হলে 10 × 20 হবে, 5 হলে 5 × 20 হবে। এখন সেটা এক্স এর মান নির্ভর করতেছে সে আসলে কয়টা খাতা কিনছে, ঠিক আছে? তো এটা এক্স যেহেতু এখন কিন্তু ওই যে গুণ করে দেখাবো না, এটা লিখে দিব যে 20x লিখে দিব, ঠিক আছে? এটা দ্বারা এই কিছু নাই, মানে গুণ বোঝাচ্ছে, এটা জানি, আশা করি এই চিহ্নটা ইউজ করবো না, কারণ হচ্ছে এক্স এর সাথে কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? প্লাস মোট টাকাটাও তাই প্লাস করবো, y সংখ্যক খাতা কিনছে, প্রতিটা খাতাতে 30 টাকা, প্রতিটা খাতার দাম হচ্ছে 30 টাকা, আর খাতা মোট কয়টা কিনছে সেটা হচ্ছে জানি না কয়টা, তবে প্রকাশ করতেছি ছলক দিয়ে, সেটা হচ্ছে y সংখ্যক কিনছে, তারপর 30y, 20x প্লাস 30y, 20x প্লাস 30y, আর সে 50 টাকা খরচ করছে, 100 টাকা সাহায্য করছে, তার এই যে মোট খরচের প্রকাশটা করে ফেলছি, মোট টাকার আগে প্রকাশ করে ফেলছি একটা রাশি দিয়ে, একটা তার মোট টাকাকে রাশির মাধ্যমে প্রকাশ করে ফেলছি। আশা করি তো কঠিন লাগে না, বুঝে গেছে তাই না? রাশি কি, রাশি আসলে কি বুঝে সেটা আশা করি একটু হলো বুঝে গেছে তাই না? এই এক্সটা কিন্তু এখানে এখন হচ্ছে কি চলক, এটার মান বিভিন্ন সময় 5টা খাতা কিনতে পারে, 10টা খাতা কিনতে পারে, 20টা খাতা কিনতে পারে, 30টা খাতা, আমরা জানি না, এটা থেকে আমরা জাস্ট আপাতত একটা প্রতীক দিয়ে প্রকাশ করছি যেটাকে আমরা চলক বলি, ঠিক আছে? আশা করি বুঝে গেছে, অত কঠিন লাগে না। আচ্ছা, আমরা মাত্র যে একটা এক্সপ্রেশন তৈরি করছি তাই না আয়াতের খরচের, সেই এক্সপ্রেশনটা কেমন ছিল বা রাশিটা কেমন ছিল, সেটা ছিল যেরকম যে 20x প্লাস 30y প্লাস 100 প্লাস 50। আচ্ছা, এই এক্সপ্রেশনটার আমাদের লক্ষ্য কি, সেটা হচ্ছে তার মোট খরচটাকে প্রকাশ করা, তাই না? এখন আমি যদি একটা কাজ করি যে, বা আমরা যদি একটা কাজ করি যে এই যে 30y প্লাস এই দুটো যোগ করে দিই, তাহলে কি কোনো সমস্যা হবে না? কারণ 150 টাকা আর 150 টাকা সেমই হচ্ছে, তার খরচটাই প্রকাশ করতেছি, তাই না? কোনো ইফেক্ট করতেছে না, তাই না? আমরা তার মানে এরকম যদি কতগুলো ধ্রুবক থাকে ওগুলোকে ধ্রুবক বলা হয়, ঠিক আছে? এরকম সংখ্যা থাকে বা সংখ্যা থাকে বলতে পারো, তাহলে আমরা যোগ করে দিতে পারি কোনো একটা এক্সপ্রেশনে, তাই না? করে দিতে পারি, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এখন তোমাকে ভাই আর দুই একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে এই যে এক্সপ্রেশনের প্রথমে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সপ্রেশনের পরিচয় বলতে পারো, এই যে জিনিসগুলোর পরিচয়, এখানে কোনটা কি এই পরিচয়টা। তো একটা এক্সপ্রেশনে হচ্ছে কি যে কতগুলো জিনিস থাকে, প্রথমত হচ্ছে এখানে যোগ বিয়োগ আকার কতগুলো জিনিস থাকে, তাই না? লেটস সে এই যে এটা একটা জিনিস, এটা একটা জিনিস, এটা একটা জিনিস, ঠিক আছে? এগুলো যোগ বিয়োগ আকার আছে, এই এক একটাকে বলা হচ্ছে পদ, এগুলোকে কি বলা হয়, এগুলোকে একটা হচ্ছে পদ বলা হয়। তাহলে পদের সংখ্যাটা কি বা পদটা চিনবে কেমন, সেটা হচ্ছে যোগ বিয়োগ আকারে যেগুলো থাকে, বা তুমি যদি এখানে একটা মাইনাস দিয়ে 30z দাও, দ্যাট সে আরেকটা কিছু কিনছে বা অন্য কিছু একটা বোঝাচ্ছে, ঠিক আছে? ভাইয়া বলছিলাম যে এখন থেকে আমরা অনেক এক্সপ্রেশন নিয়ে কাজ করব, কিন্তু জানি না সেগুলো কোত্থেকে আসছে, ঠিক আছে? ভাই বলছিলাম তো এটা ধরে নাও যে এটা কোত্থেকে আসছে জানি না, বাট কিছু একটা মিন করতেছে, মেবি তুমি চাইলে অর্থ দাবি করাতে পারো, তাই না? তো এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাই না? এগুলো হচ্ছে এক একটা পদ, ঠিক আছে? যোগ বিয়োগ আকারে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এক একটা পদ। একটা জিনিস মাথায় রাখবে, সে হচ্ছে সাধারণত সবসময় যোগ দিয়ে পদগুলো বোঝায়, তো তুমি বেটার হয় তুমি যদি এটাকে মাইনাস থাকলে কখন এরকম এটা মাইনাস দিয়ে এই যে এটাকে এরকম মাইনাস চিন্তা করো, তারপরে ভাববা যে প্লাস মাইনাসের মাইনাস ছিল, এখানে প্লাস এখানে দিবে, মাইনাসটা ভিতরে দিয়ে দিবা এই পদের সাথে, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। মাথায় রাখবা, ঠিক আছে? এবার মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভাই তোমাকে যেটা, তাহলে পদের সংখ্যাটা গেল কেমন, এরপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চলক। চলক মানে কি আমরা বুঝে ফেলতেছি, তাই না? এখানে এক্স ওয়াই জেড, এই যে জেড এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে চলক। এক্স ওয়াই জেড এগুলো কি, এগুলো হচ্ছে চলক, এই যে চলক, এই যে চলক, এই যে এগুলো হচ্ছে চলক। এবং এবার আসছি সহগ। সহগ হচ্ছে কি যে চলকের সাথে যে জিনিসটা থাকে, কোন একটা পদে চলক ব্যতীত যেটা থাকে সেটা হচ্ছে ওই চলকের সহগ বা ওই পদের সহগ, ঠিক আছে? যেমন এখানে এই পদে বা এই পদে বা এই চলকের সহগ কত 20, এখানে এটার এই যে ওয়াই এর সহগ কত 30, এখানে তো কোনো চলকই নাই, তার মানে এটা সহগ না, চলক থাকতে হবে, ঠিক আছে? আর এখানে কত, এখানে জেড এর সহগ কত -30, এটা মাথায় রাখবা যে -30। তো মাইনাস থাকলে প্লাস দিয়ে ভিতরে লিখবা, কারণ কি মাইনাস সহগটা ক্যালকুলেট করা হয় বা কনসিডার করা হয়, ঠিক আছে? এই জন্য ভাই এটা দেখাইছিলাম, ঠিক আছে? কারণ প্লাস মাইনাস আবার মাইনাস আমরা দেখছি এগুলা কোন একটা ঋণাত্মক কিছু যোগ করা মানে আসলে তো বিয়োগ করা, এই যে যোগ করা ঋণাত্মক কিছু আলটিমেটলি এটাকে বিয়োগ করা আমরা জানি, দেখছিলাম তাই না? আচ্ছা, তাহলে এখানে কি জেড এর সহগ কত
-30, ঠিক আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ধ্রুবক। এই যেরকম যেগুলো সংখ্যা, শুধু সংখ্যা, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি ধ্রুবক। তাহলে আমরা বুঝি তাই না, পদ, সহগ, আচ্ছা তার আগে এখানে একটা চলক জিনিস ছিল, চলক, পদ, চলক, সহগ, ধ্রুবক, এই জিনিসগুলো মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে পরিচয়গুলো শিখছি আমরা তাই না, বুঝছি, জানছি। আচ্ছা এরপরে ভাই তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যেটা দেখানোর জন্য ভাই এগুলো মুছে ফেলতেছি, ঠিক আছে। আচ্ছা ধরো কোথাও যদি এমন হয় যে একটা রাশি প্রকাশ করতে, সেটা হচ্ছে এরকম যে 2 ইন্টু কমলা, ধরো 2টা কমলা প্লাস 5টা আপেল, এই কারো একটা কাছে আছে এই জিনিসটাকে প্রকাশ করতে চাস, 3টা কমলা লেটস সে ফর এক্সাম্পল প্লাস 4টা লেটস সে আপেল, আচ্ছা 8টা ধরো, কারণ কি ভাইয়া বাংলা ইংলিশে লিখতেছি, লেটস সে আর হচ্ছে গিয়ে কারো কাছে লেটস সে 3টা ফেয়ারা আছে। এখন এই সেম জিনিসটাকে ভাই কি জাস্ট এই রাশিটাকে এভাবে প্রকাশ করতে পারলে, এভাবে প্রকাশ করলে কোনো সমস্যা হবে? ভাই লিখলাম যে এই 2টা কমলা আর 3টা কমলা, 5টা কমলা লিখছি, কোনো সমস্যা? তুমি কি কিছু বলবা ভাইয়াকে? বলবা না তো মনে হয়। 5টা আপেল, 8টা আপেল, তাই না? মোট হচ্ছে 8 5 13 আপেল, 13টা আপেল, 13টা আপেল। ভাই যদি এই এই রাশিটাকে এভাবে লিখি, তুমি কি কিছু মনে করবা? ভাইয়াকে কিছু বলবা বা কোনো সমস্যা আছে? এইটা যেটা মিন করতেছে এটা কি সেম জিনিসটাই মিন করতেছে না? তুমি বল, ভাই বলবো না, দুটো জিনিস সেম মিন করতেছে। এখন খেয়াল করো, আমি যোগ করছি কোনটা, সেম জিনিসগুলো, সেম জাতীয় জিনিসগুলো ভাই যোগ করে ফেলছি, যে এখানেও কমলা এখানেও কমলা। আমি একসাথে লিখি না যে 5টা কমলা, 2টা 3টা আলাদা করে লেখার দরকার কি? 5টা কমলা 8টা কমলা আমি একসাথে লিখি না, 13টা কমলা আলাদা লেখার দরকার কি? আর 3টা পেয়ার আলাদা করে লিখে দিন। আমার তো এইখানে যেটা বুঝেছি এখানেও সেটা বুঝেছি, এখানে বুঝেছি কি যে 5টা কমলা ছিল আর 13টা আপেল, এখানে তো সেম জিনিস বুঝেছি, জাস্ট আমি এই সেম জাতীয় রাশিগুলো একসাথে লিখে দিচ্ছি। কি বলছি মানে কি, সেম জিনিসগুলোকে একসাথে সংযোগ করে দিছি, কম্বাইন করে দিছি, কথাটা মাথায় রাখা, ঠিক আছে। এখন ভাই আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা তুমি কি আপেলের সাথে পেয়ারা যোগ করতে পারবো? অবশ্যই না, আপেলের সাথে তো পেয়ারা যোগ করতে পারবো না, তাই না? 5টা আপেল 3টা আপেল 8টা আপেল লিখে দিবে এখানে? না, অবশ্যই লিখতে পারবো না। আপেলের সাথে আমি আপেল যোগ করতে পারি, পেয়ারা আরেকবার থাকলে এখানে রিপিট আমি পেয়ারা লিখে দিতে পারতাম, ঠিক আছে না? মানে সেম জিনিসের সাথে সেম জিনিস যোগ করতে পারছি। এখন যদি তোমাকে ভাই একটা এক্সপ্রেশন দিই, লেটস সে একটা এক্সপ্রেশন হচ্ছে এরকম যে 3x প্লাস 10y প্লাস 5x প্লাস 7z প্লাস 12। আচ্ছা এখানে কি তুমি চাইলে কিছু পরিবর্তন করতে পারো? খেয়াল করো তো, এখানে সেম যদি কোনটা কোনটা, এই যে এক্স তো একটা ভ্যারিয়েবল, তাই না? এই ভ্যারিয়েবলটা কোন একটা কিছুকে ইন্ডিকেট করতেছে, সেটা আমি কি জানি না। তবে এখানেও এক্স আছে, যেহেতু দুইটা সেম ভ্যারিয়েবল, তার মানে দুইটা আসলে সেম জিনিসকে ইন্ডিকেট করতেছে, সেম জিনিসকে, তাই না? তো সেম জিনিসকে ইন্ডিকেট করলে আমি এই দুটো জিনিস যোগ করতে পারি না, এই দুটো জিনিস একই জাতীয় না? 10y 12y একই জাতীয় না? যোগ করে দিতে পারি না? তার মানে আমি 3y 5x কে কি করতে পারি? যোগ করে 8x লিখতে পারি। 10y 12y থেকে আমি লিখতে 12y 22y লিখতে পারি, আর 7z লিখতে পারি। কি বলতে হচ্ছে ভাই, এখানে যদি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকতো সেটাকে আমি সেটার মধ্যে লিখে দিতাম। তার মানে এইটা আর এটা কি সেম জিনিস না? এই দুইটা কি সেম জিনিস না? তার মানে এই যে এরকম যদি একই জাতীয় কোনো জিনিস থাকে তাহলে আমি সেটা যোগ করে দিব। আচ্ছা এখন আরেকটা एग्जांपल দেখাই, লেটস সে এই দিক দিয়ে দেখাচ্ছি। লেটস সে কোথাও 12x প্লাস 5y মাইনাস 6x প্লাস 7z মাইনাস 7y আছে। এখানে আমি কি করবো খেয়াল করো, এটা 12x 6x, মনে করো যে কারো কাছে 12টা আপেল আছে আবার 6টা আপেল ঋণ আছে, আমি বিয়োগ করে দিতে পারি না? সেম জাতীয় জিনিস না? সেম জিনিস জাতীয় জিনিস দেখলে আমি কি করবো? বিয়োগ করে দিব। কিন্তু খেয়াল করো, কারো কাছে 12টা আপেল থাকলে তার কাছে যদি 7টা কমলা থাকে, ওই 12টা আপেল থেকে কিন্তু 12টা আপেল করস থাকলে মানে ঋণ থাকলে সেগুলো কিন্তু আপেল কমলা দিয়ে শোধ করা যাবে না, সেটা অবশ্যই আপেল দিয়ে শোধ করা লাগবে, তাই না? কমলা ঋণ থাকলে কমলা দিয়ে শোধ করা যাইতো, বুঝো নাই? 6টা আপেল ঋণ আছে, আমি কি সেগুলা কমলা দিয়ে শোধ করতে পারবো? অবশ্যই না, আমাকে আপেল দিয়ে শোধ করতে হবে। তো 12 থেকে আমি 6টাকে বিয়োগ করে দিতে পারি, কারণ 12টা আপেল থেকে 6টা আপেল বিয়োগ করে দিতে পারি, বা 12x থেকে 6x বিয়োগ করে দিতে পারি, কারণ তার হচ্ছে এক জাতীয় সেম জাতীয় জিনিস, ঠিক আছে? এরকম যোগ বিয়োগ করে দিতে পারি, তাই না? 12x থেকে 6x গেলে 6x, 5y থেকে -7। খেয়াল করো 7টা ঋণ আছে 5টা, তার মানে 5টা দিয়ে দেবো, আরো 2টা ঋণ থেকে যাবে, তাই না? আর এখানে 7z থেকে যাবে। কি বুঝছি? তার মানে সেম জাতীয় জিনিসগুলো আমি যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, এভাবে আমি সিম্পল করে দিব, ঠিক আছে? সবসময় এরকম এটা মাথায় রাখবে। তাহলে সেম জাতীয় জিনিসগুলো আমি কম্বাইন করতে পারি, মানে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? আশা করি কঠিন লাগে নাই। আচ্ছা তোমাকে এবার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি যে ভাইয়া ডিস্ট্রিবিউটিভ, আমরা ওই যে বন্টন যে সূত্রটা দেখছিলাম গুণের ক্ষেত্রে, মনে আছে? যেমন কি আমরা জানি যে যদি কোথায় এমন হয় যে 3 into 4 plus 2, এটাকে আমি কি লিখতে পারি? সেটা হচ্ছে 3 into 4 plus 3 into 2, তাই না? আমরা এগুলোর ব্যাখ্যা দেখছিলাম, কারণ এটাকে যোগ করলে কত হয়? 6, তাই না? আর এটার সাথে 6 সাথে গুণ করলে কত হয়? আর এটা 3 ছাড়া 12 প্লাস 3 দুগুণ 6, দুইটা 3 6 18,
আর এটা হচ্ছে 18, দুইটাই সেম ভ্যালু দিচ্ছে। তার মানে আমরা আসলে এরকম থাকলে আমি এরকম লিখতে পারি, ঠিক আছে। বা এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে তুমি চিন্তা করো না, লেটস সে তোমার কাছে 4টা স্টার আছে, ঠিক আছে, 4টা স্টার প্লাস কি আছে, দুইটা লেটস সে ফুটবল আছে। এখন এই যে এরকম জিনিসটা কয়বার আছে তোমার কাছে? 3বার। তুমি একটা কাজ করো না, একবার আছে তোমার কাছে, আরো 3বার আছে, আরো 2বার, তার মানে 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 1টা 2টা 3টা 4টা, আরো 2টা, একটা, আচ্ছা 3বার না, 3বার হয়ে গেছে। এখন এই সবগুলো যোগ, তাই না? যোগ করলে খেয়াল করো কি হবে, মানে বলতে চাচ্ছি যে তোমার কাছে এই জিনিসটা 3বার আছে না, তো 3বার আছে। এখন তোমার কাছে মোট আলটিমেটলি কয়বার আছে সেটা বাইরে বের করতে চাচ্ছি। খেয়াল করো তোমার কাছে এই যে 4বারের স্টারটা কয়বার আছে? 3বার আছে, তাই না? তুমি বলতে পারো যে 3 × 4 মোট 12টা স্টার আছে, প্লাস বলতে পারো যে 3 × 2 6টা বল আছে। তো আলটিমেটলি খেয়াল করো এই কি বাইরে হলো যে 3 × 4 প্লাস 3 × 2, এটাই লিখছিলাম ভাই, বুঝছি? আশা করি তো কঠিন লাগে না, তাই না? আচ্ছা সেটা বাদ দিই। এখন হচ্ছে কি যে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা আমরা এটা জানি আশা করি, তাই না? সেটার জন্য বাদ দিতে বলতেছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি যে এই যে বন্টন সূত্রটা ভ্যারিয়েবলের উপর প্রকাশ করো। মানে কি, খেয়াল করো যদি এমন থাকে যে x + 2 × 2, আমি কি এটা লিখতে পারি যে 2 × x + 2 × 2, বা এখন যদি আমাদের x চলে আসছে, আমরা জানি যে যখন x চলে আসে তো আমি x আর গুণ একই সাথে ইউজ করলে কোনটা গুণ কোনটা x কনফিউজ করে ফেলবো আমরা। এই জন্য আমরা হচ্ছে গুণ বুঝে হচ্ছে ডট দিয়ে, বা কোনো কিছু না থাকলে গুণ বুঝাই। মানে 2x লিখলে এটা বুঝবো যে 2 আর x গুণ অবস্থায় আছে, গুণ দিচ্ছি না কারণ x আর গুণ আওলায় যাবে যে। তো আমি এটাকে লিখতে পারি যে 2x + 4, তাই না? এই যে খেয়াল কর ভাই, বন্টন করে দিছি, তাই না? এই যে 2টাকে বন্টন করে দিছি দুইটার ভিতরে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আমি তার মানে ভাই বলতে চাচ্ছি কি, সেটা হচ্ছে যে বন্টন সূত্র হচ্ছে ভ্যারিয়েবলের উপরও কাজ করতে পারে, তাই না? আরেকটা এক্সাম্পল যদি তোমাকে দেখাই, সেটা হচ্ছে যে লেটস সে 3 × 4x - 3, আচ্ছা 3y + 5z - 2x + 7। আচ্ছা এখানে তুমি কি করবা, তুমি খেয়াল করো আগে আমরা দেখবো যে ভিতরে আমাদের একই জাতীয় রাশি আছে কিনা। খেয়াল করো 4x 2x ভিতরে একই জাতীয় রাশি আছে, আমরা এগুলোকে সিম্পল করে ফেলি, তাই না? কারণ নাহলে আমাদেরকে বেশি বেশি বন্টন করতে হবে, সমস্যা ঝামেলা। আমরা আগে ভিতরে সিম্পল করি, তারপর বন্টনটা করি। খেয়াল 4x থেকে 2x বিয়োগ দিই আমি, আছে আমার 2x, 3y 5z - 3y + 5z আর হচ্ছে +7, তাই না? এই দুইটাকে সিম্পল করে ফেলছি। এখন আমি বন্টন করে দিব যে 3 × 6 6x হবে, 3 × 2x হবে না, তো 3 × 6 আর x তো x এর মধ্যে থেকে যায়, কারণ x কি ভ্যালু আমি তো জানি না, সেজন্য আমি জাস্ট আপাতত গুণ অবস্থায় রেখে দিছি। আর 3 × 3 = 9y হবে, আর 3 × 5 কত হবে? 15x হবে, আর 3 × 6 কত হবে? 21 হবে। এটা হচ্ছে আমার আলটিমেট এক্সপ্রেশনটা। এটাকে ভাইয়া বন্টন টন্টন করে একদম সিম্পল মানে সরল করে এইখানে আসছি, এই এক্সপ্রেশনটা আনছি, ঠিক আছে? আশা করি কঠিন লাগে না, তাই না? অত কঠিন লাগে না আশা করতেছি, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখাই, সেটা আরেকটা এক্সাম্পল তোমাকে এটা দেখাচ্ছি যে লেটস সে কোথাও যদি এমন হয় যে 1/3 × x + y + z, তুমি কি এটা z, লেটস সে z, তুমি এটাকে বর্ণন করে দিতে পারো না? হ্যাঁ, তুমি 1/3 × x + 1/3 × y + 1/3 × z, যেটা আসলে কি আমরা জানি যে গুণ করলে ওই যে x উপরে চলে আসবে, তাই না? x/3 + y/3 + z/3 চলে আসবে, তাই না? বুঝো নাই? বুঝছি আশা করি, তাই না? কঠিন লাগে নাই? এই যে আমরা জানি যে ভগ্নাংশ এটার নিচে 1 আছে, তো লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। আমরা দেখছিলাম ভগ্নাংশের লব গুণে, তাই না? ভগ্নাংশের কাজ কারবারে আমরা দেখছিলাম এগুলো। এখন খেয়াল করো, তুমি যদি এখানে আবার লসাগু না, 3 3 3 এর লসাগু হচ্ছে কত? 3, তাই না? তারপরে হর দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে x গুণ করলে x, আর হর দিয়ে ভাগ করলে হচ্ছে 1, এই যে y, আবার হর দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে z গুণ করলে z। আমরা আবার সেম জিনিসটাতে চলে আসতেছি। এবার এরপরে কি করতে পারো যে এই যে খেয়াল করো নিচে 3 না, এটাকে তুমি এবার লিখতে পারো যে 1/3 × x + y + z, আবার চলে আসছে আগের মতন। কি বলছি বুঝছি? আশা করি কঠিন লাগে না, তাই না? কারণ কি খেয়াল করো, এই যে তুমি যদি এটাকে একটা লব চিন্তা করো, এটাকে যদি হর চিন্তা করো, বুঝো নাই? তো তারপরে খেয়াল করো তুমি এটাকে 1 চিন্তা করতে পারো না, তো 1/3 টাকে তুমি আলাদা নিয়ে যাও না, আর এটাকে আলাদা রাখো না, যে 1/3 টাকে আলাদা নিয়ে সেটা। তো আমি আবার আগেরটাতে চলে আসছি, তাই না? তো আমি বন্টন করে দেওয়ার পরে যদি ভগ্নাংশের বন্টন করে দেওয়ার পরে আবার যদি লসা করি, আবার আগেরটাতে চলে আসতেছি, তাই না? কঠিন লাগতেছে কি? আশা করি কঠিন লাগতেছে না। আমরা ভগ্নাংশের ভাগে দেখছিলাম, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগে দেখছিলাম যে এরকম করা যায়, আসলে না দেখলে ওগুলো প্র্যাকটিস করে আসতে হবে আসলে, ঠিক আছে? আমরা দেখলাম কি কি দেখলাম, আমরা হচ্ছে বন্টন জিনিসটা দেখছি, আর হচ্ছে কি যে আমরা বন্টন জিনিসটা দেখছি, কম্বাইনিং করা দেখছি, মানে সংযোগ, একই জাতীয় রাশিগুলো যোগ বিয়োগ করে দেখছি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সমতুল্য বা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তোমাকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে কোথায় একটা এমন আছে যে 2 × x + y + 1, এটা একটা এক্সপ্রেশন, ঠিক আছে? আর আরেকটা এক্সপ্রেশন হচ্ছে এমন যে 2x + 2y + 1, দুইটা এক্সপ্রেশন খেয়াল করো, তুমি একটু নোটিস করো। তুই যদি এটা জাস্ট 2টাকে বন্টন করে দাও, 2x + 2y + 1, এটা আর এটা সেম না? এই যদি এরকম গুলো তুমি সমান সমান লিখতে পারো না, 2x + 2y + 1,
এরকম এগুলোকে বলা হচ্ছে সমতুল্য বা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এই দুইটা কি সমতুল্য রাশি, ইকুইভ্যালেন্ট রাশি, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তারপর যদি আরেকটা एग्जांपल দেখার চেষ্টা করি, লেটস সে 4x plus 4y plus লেটস সে 4। আর একটা রাশি দেখাচ্ছি ভাই তোমাকে যে হাফ ইনটু 8x plus 8y প্লাস এটা কত হতে হবে খেয়াল করো তো দেখি, এটা হচ্ছে তোমাকে 8 হতে হবে, খেয়াল করো। তাহলে খেয়াল করো, এটা তুমি বন্টন করে দিবে, এটা যদি ভিতরে বন্টন করে দাও 8/2x প্লাস 8/2y 8/2, তাই না? এই যে 1/2 ইন্টু 8 হবে, তো ভাই জাস্ট লব গুণ করে দিচ্ছি। আচ্ছা 8 এই যে তোমাকে যদি একটু এই যে একটু দেখাই ভাই, এটা আরেক লাইন, এই যে মাঝে একটা লাইন দেখাচ্ছি, দেখো 1/2 ইন্টু 8x হবে, এটা আসলে 1/2 ইন্টু 8y প্লাস 1/2 ইন্টু 8। এরপর ব্যবহার করতেছি যে এটা ভগ্নাংশ না, এবার ভগ্নাংশের লব লব গুণ করে দিয়েছি, হরারে গুণ করে দিয়ে খেয়াল করো, লব 8x এর সাথে 1 গুণ করলে 8x আর 2 এর সাথে 1 গুণ করলে 2। এবার বুঝছি কিভাবে লিখতেছি। এরপর আমি এটাকে লিখছি যে 8/2 ইন্টু x টাকে আলাদা করে লিখছি। এবার বুঝছি মাঝে এই লাইনটা আছে আর কি এখানে, এরপর এই লাইনে আসছে। তো এবার খেয়াল করো 8/2 কে 8 কে 2 দ্বারা ভাগ করে কত হয় 4x, 8 কে 2 দ্বারা ভাগ করে 4y, 8 কে 2 দ্বারা ভাগ করে 4। এই যে সেম রাশিটা কোথায়, যে এই যে এটা, এই দুটো কি সমতুল্য রাশি, মাথায় রাখবা, ঠিক আছে? আমরা হচ্ছে কি যে বন্টনের যে জিনিসটা দেখছি ওটা আরো কতগুলো एग्जांपल দেখার চেষ্টা করব যখন আমরা ইকুয়েশন জিনিসটা, সমীকরণ জিনিসটা দেখবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এগুলো নিয়ে অনেক ম্যানিপুলেশন করা লাগবে। তো আশা করি বুঝে গেছে, তাই না? এগুলো প্র্যাকটিস করবেন এই জিনিস, যে एग्जांपल দিয়ে একটু চেষ্টা করবো আর কি, ঠিক আছে? কেমন? আল্লাহ হাফেজ, ভালো থেকো।